আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড মিলছে টাকার বিনিময়ে। পরীক্ষা দেয়া ছাড়াই পাওয়া যাচ্ছে বিবিএ, ল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আরটিভির অনুসন্ধানে উঠে আসে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট মিলছে মাত্র 1.5 লাখ টাকায়। তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে দাবি কর্তৃপক্ষের। তদন্ত করে অবশ্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সার্টিফিকেট জালিয়াতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন জাহিরুল ইসলাম। এটা আমাদের ছিল। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, পড়াশোনার দরকার নেই, লাগবে না পরীক্ষাও, এমন তথ্যের অনুসন্ধানে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে একটি চক্র টাকার বিনিময়ে বিক্রি করছে সার্টিফিকেট। চক্রের এক সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আরিয়ান শরীফ। শরীফ জানায় 1.5 থেকে 2 লাখ টাকা দিলেই মিলবে উচ্চতর ডিগ্রি। প্রথমে 50,000 টাকা দিতেই চলে আসে ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট। পরে সার্টিফিকেট পাওয়ার কৌশল বলে দেন আরিফ। আমরা বসে থাকবো, ভার্সিটি ইমেল করবে, এবার ওনারা আমি পাসওয়ার্ড আইডি দিয়ে দিব, অনলাইন এবং ওনার আইডি এবং অনলাইন উনি দেখবে, এবার উনি স্ক্যানার করেও দেখতে পারবে। কোনো 2 নম্বরের সুযোগ নেই। শরীফের মাধ্যমে জানা যায় এই চক্রের আরেক কথা আসলাম হাসান তুষার জানান, শুধু ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটই নয়, টাকার বিনিময়ে মিলবে আরো কয়েকটি ভার্সিটির সার্টিফিকেট। আপনার কাছে যদি কেউ বলে যে ভাই ফিজিক্যাল ভেরিফিকেশন ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিব, তাইলে আপনার রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, গণবিশ্ববিদ্যালয় ফিজিক্যাল হবে না, মেইন ওয়েবসাইট থেকে ভেরিফাই হবে। সিলেটের লিডিং ইউনিভার্সিটি আছে, ওইটা থেকেও আপনার এলএলবি হবে, ওইটা একবার ফ্যাকাল্টির যে চেয়ারম্যান তার সাথে ডিরেক্ট বসাই দিব, লেনদেন করবে। বিশ্ববিদ্যালয়টির দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা। অ্যাসিডবিডি এটা আমাদের ছিল, কিন্তু এটার মধ্যে আমাদের এখন ক্রেডেনশিয়ালটা আমাদের হাতে নাই। হ্যাঁ, যার জন্য এটার এই ইমেলটা আমাদের হাতে নাই। এই ইমেলটা এটা আমার জানা নাই এখন কে ব্যবহার করে, বিকজ আমাদের ইউনিভার্সিটি। জি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর দায় কোনোভাবেই সংশ্লিষ্টরা এড়াতে পারে না। যদি আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা একটা বড় ধরনের অপরাধ। আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আছে সেটা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ডেফিনেটলি সেটা দায় এড়াতে পারেন না। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। সার্টিফিকেট জালিয়াতি অথবা এনআইডি কার্ডের জালিয়াতি, ড্রাইভিং লাইসেন্সের জালিয়াতি এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সেই তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমরা যখন মোটামুটি নিশ্চিত হতে পারি তখন আমরা বিভিন্ন অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডই বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। এতে সার্টিফিকেটধারীর সংখ্যা বাড়লেও দেশ হচ্ছে মেধাশূন্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজারেরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে জড়ো হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল না থাকায় অনেকটাই ভেঙে পড়েছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আইসিইউ, ইউরোলজি বিভাগ, মিলছে না প্রয়োজনীয় ওষুধও, ফলে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। কিশোরগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2011 সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হয় 2020 সালে। প্রথম থেকে হাসপাতালটিতে চিকিৎসক সহ জনবল সংকট ছিল। বর্তমানে হাসপাতালটির সব বিভাগ মিলিয়ে 148টি পদ শূন্য রয়েছে। অ্যানেস্থেসিয়া বিভাগেও রয়েছে সংকট। আইসিইউ ও ইউরোলজি বিভাগেও চিকিৎসা সেবা চালু করা যাচ্ছে না। সংকটের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী। ডাক্তার ভাই না, ডাক্তারে যে দেখাইব অনেক বড় কষ্ট নিয়ে গুজগাছ করতেছি যে যাইব কইতাছি বারবার যে ড্রেসিংটা করাইতে মশা মাছি বসতেছে, খুঁজে পাই না ডাক্তার। ডক্টর যতজন থাকার কথা অতজন নাই। রিসিট কাটার পরে দেখি ডাক্তার নাই, একজন ডাক্তার আসার পরে 12 জন রোগী দেখে চলে গেছে। জাবরা একটা মানে গোয়াল ঘর কইলে চলে, প্রপার কোনো চিকিৎসা নাই,
ভুক্তভোগীরা হয়রানির শিকার হচ্ছে। হাসপাতালটিতে সব যন্ত্রপাতি থাকলেও লোকবল সংকটে ব্যবহার না করায় মূল্যবান এই জিনিসগুলো নষ্ট হচ্ছে। বারবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান মিলছে না বলে জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক। কমপক্ষে 200 পদ যদি সৃজন হয় এবং 200 ডাক্তার যদি কর্মরত থাকে প্রতিদিন, তাহলে খুব সুন্দরভাবে সব ধরনের আমি সার্ভিস দিতে পারবো। জনমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত সংকট নিরসন করবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। চিকিৎসা করা হয়, এই সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি। আদিরা সুলতানা, RTV। ভাঙন আতঙ্কে রয়েছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে চলা কুশিয়ারা নদীর পাড়ের মানুষ। বর্ষার আগেই পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে হুহু করে পানি বাড়ছে নদীতে। এমন পরিস্থিতিতে ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। শহীবুর রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনের পর দিন এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন আজমেরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বাসিন্দারা। কয়েক বছর ধরে চলা নদীর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে তাদের অনেকেরই সহায় সম্বল। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বাসিন্দা। অল্প বিস্তর যা অবশিষ্ট আছে তা হারানোর ভয়ে আছেন অনেকেই। প্রতিনিয়ত ভাঙনের ফলে গত কয়েক বছরে শতাধিক বাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরো 15 থেকে 20টি ছোট বড় গ্রাম ভাঙনের মুখে রয়েছে। এতে বিপাকে পড়েছেন অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া নদী পাড়ের মানুষগুলো। তাদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নদী ভাঙা, আমার বাড়ি ঘর সব ভাঙা নিচে। 4-5 বছর আগে একটু বস্তা ফেলায় কাজ করছিল, এটা দলাল বাটপাড়া কাজ করছে, ভালো কাজ হয় নাই। জিও ব্যাগের মাধ্যমে এই গ্রামের প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছি। এদিকে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমাদের এসি স্যার বলেছেন যে কাজ অতি শীঘ্রই আরম্ভ করার জন্য। পরবর্তীতে আমরা আরও একটা কাজ করেছিলাম যে এখানে স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ করার জন্য ব্লক জিও ব্যাগ দিয়ে কাজ করার জন্য অলরেডি আমাদের একটা ডিপিপি প্রদান করেছে এবং এটা এখন প্ল্যানিং কমিশনে আছে। আর ভাঙবে না কারো ঘর, নদী ভাঙন রোধে আন্তরিকতা নিয়ে কাজ করবে প্রশাসন, এমন স্বপ্ন দেখছেন নদী পাড়ের বাসিন্দারা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দিনকে দিন ঢাকাগামী ট্রেন শূন্য হয়ে পড়ছে পাবনার ঈশ্বরদী রেল জংশন। স্টেশন থেকে একের পর এক সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী ট্রেন। বাধ্য হয়ে আশেপাশের স্টেশনে গিয়ে ট্রেনে ওঠায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। বায়োজিৎ বোস্তামের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। খুলনা থেকে পাবনার ঈশ্বরদী রেল জংশন হয়ে ঢাকায় চলাচল করত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। বেনাপোল এক্সপ্রেসও ঢাকায় যেত ঈশ্বরদী হয়ে। সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী রেল জংশন থেকে সিরাজগঞ্জ বাজার হয়ে যেত ঢাকায়। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর চাপ। ঈশ্বরদী জংশন থেকে এসব ট্রেনে চলাচল করত হাজারো মানুষ। আসন বরাদ্দ সীমিত হওয়ায় আসনবিহীন টিকিট কেটেও যাতায়াত করত তারা। পর্যায়ক্রমে এসব আন্তনগর ট্রেনের রুট পরিবর্তন করে রেল কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় আরেক আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসও। আন্দোলনের মুখে খুলনা ঈশ্বরদী ঢাকার মধ্যে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন স্থগিত করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী জংশন দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তবে যাত্রীরা বলছে ওই ট্রেনে ভাড়া এবং সময় দুটোই অনেক বেশি লাগে। গাড়ি তো আস্তে আস্তে করে উঠে গেল এখান থেকে। আমাদের অবস্থা খুব করুণ আর কি, বেচা কিনে নাই, ব্যবসা নাই, আমরা খুব কষ্টতে। ঈশ্বরদী রেল স্টেশন ব্রিটিশ আমলের তৈরি, কালের পরিক্রমায় যোগ্য নেতৃত্বের অভাবে এবং সীমাহীন দুর্নীতির কারণে এই স্টেশন থেকে একে একে সকল ট্রেনই তুলে নেওয়া হচ্ছে। এই স্টেশন থেকে কিন্তু আধুনিকায়ন হয় নাই আর কি, মানে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলের প্রকৌশলী খাত। এখানে বিভিন্ন সময় উন্নয়নের নামে হরিলুট হয়েছে। ঈশ্বরদী টু ঢাকা যদি ট্রেন একটা দেওয়া যায় তো সবচেয়ে ভালো হয়। যদি এই ট্রেনগুলো এখান থেকে চালু করা হয় তাহলে এই উত্তরাঞ্চলের এই অংশের মানুষের একটা দাবি পূরণ হবে বলে আমরা মনে করি। এসব বিষয়ে জানতে রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ে যায় RTV, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবি এলাকাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে একজন চট্টগ্রামের ছেলে ওমর বিন নুরুল আফসার ছিলেন 24-এর আন্দোলনের সক্রিয় যোদ্ধা।
তবে গত বছরের 5 আগস্ট হাসিনা পতনের পর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে জীবন দিতে হয় তাকে। ওমরকে হারিয়ে এখনও শোকাহত পুরো পরিবার। 1 বছরেও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট 36 দিনের টানা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিজয় উল্লাস চলছে সারা দেশে। সবার মতো ঢাকার উত্তরায় বন্ধুদের সাথে বিজয় মিছিল শেষে বাসায় ফিরছিলেন ওমর বিন নুরুল আফসার। মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের শিক্ষার্থী ছিলেন ওমর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। মায়ের আক্ষেপ, যুদ্ধে বিজয়ী হলেও তা উপভোগ করতে পারলেন না তার ছেলে। ছেলেকে কল দিয়েছি, তখন একটা ছেলে ধরছে, বলছে আন্টি এই মোবাইলটা যার, উনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনি টেনশন করেন না, ওর থেকে গুলি লাগছে। এই কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না, এটা হৃদয়টা অনেক বার হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়ে বের হলে সম্মান যেটা দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আমি এখানে পাইছি যে ও শহীদ হওয়াতে। ওমর আফসারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী হবার। তার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন ও সহপাঠীরা। শহীদ ওমরের বিচারটা যেন সঠিকভাবে করা হয় এবং প্রত্যেকটা জুলাই আন্দোলনের শহীদদের বিচারটা যেন সঠিকভাবে করা হয়। আমি তো বিশ্বাস করি না কি ও গুলি খাইছে, কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা 1 ঘন্টা আগে। সরকার যতই বলুক না কেন, আপনারা যতই আসে আমাদের খোঁজ খবর নেন না কেন, আমরা এই শূন্যতাটা কখনো আমাদের মাঝে ফিল আপ হবে না। 18 জুলাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনকারীদের রাজপথে রেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। লড়াই করে শেষ পর্যন্ত ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ওমরের মতো হাজারো শহীদদের জীবন যাতে মূল্যহীন না হয়ে পড়ে, এমনটিই চাওয়া পরিবারের। আব্দুল হামিদ, RTV। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট আশুলিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড ও 6 জনের লাশ পোড়ানোর মামলার শুনানি হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই শুনানি। এর আগে 2রা জুলাই 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক MP সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেদিন এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও শহীদুল ইসলাম সহ 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 19 জুন আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন জানায়, গেল বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত 5 জন ও গুরুতর আহত 1 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। গাজায় হামলা চালিয়ে 110 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। মানবিক সহায়তা কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বলছে জাতিসংঘ। এবং সিরিজে টিকে থাকার লড়াইয়ের দ্বিতীয় টি20তে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের লিটন বাহিনীর। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, জনগণ চাইলে এই প্রকল্পে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। ফেনীর ছাগলনাইয়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ফারুক ই আজম বলেন, বর্তমান বাঁধগুলো দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট নয়, এখানে আরও শক্তিশালী ও পরিকল্পিত বাঁধ দরকার। এ সময় আপাতত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন তিনি। এ সময় বানভাসী মানুষ ত্রাণ বন্টনে অপব্যবস্থা এবং বিলম্বের অভিযোগ করেন উপদেষ্টার কাছে। বন্যা পরবর্তী অবস্থা জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি।
রনি, নোয়াখালীতে তো এখনো বন্যার পানি আছে কিনা আমাদের জানাবেন, এবং বন্যার পানির কারণে সেখানকার সড়কগুলো কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন? হাবিবা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে এখনও বন্যার পানি রয়েছে। এতে কিন্তু প্রায় 1,55,000 মানুষ কিন্তু এখনও নোয়াখালীতে পানিবন্দী রয়েছে। আর যেই প্রধান সড়কগুলো রয়েছে নোয়াখালীর, তাছাড়া কিন্তু অলিগলির যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও জলে মগ্ন রয়েছে। যে প্রধান সড়কগুলো রয়েছে সেখানে জল না থাকলেও কিন্তু যে গ্রাম অঞ্চলের সড়কগুলো এবং পৌর এলাকার বিভিন্ন সড়কগুলোতে এখনও অনেক পানি রয়েছে। মানুষ কিন্তু সেখানে পানি মারিয়ে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি নোয়াখালীর বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি সড়ক। এই সড়কটিতেও এখনও হাঁটুর কাছাকাছি পানি, মানুষ মারিয়ে চলছে। আর নোয়াখালী বন্যা পরিস্থিতি আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে পানিগুলো নামছে তা একেবারেই দীর্ঘতিতে। এতে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই পুরাচ্ছে না। এখানকার যে বৃদ্ধ মানুষগুলো রয়েছে এবং শিশুরা রয়েছে তারা কিন্তু নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া এখানকার যেই ফসলি জমি রয়েছে, প্রায় 8,000 হেক্টর কিন্তু ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে এই পানির নিচে। এছাড়া নোয়াখালীর বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ কিন্তু মানুষের দীর্ঘায়িত হচ্ছে। এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ রনি আপনাকে। সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বনের জমিতে লাগানো হচ্ছে নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা। নিয়ম নীতির তোয়াক্কা করছে না বন বিভাগ, নার্সারি মালিক ও সামাজিক বনায়নের অংশীদার কেউই। স্থানীয়দের অভিযোগ, বনের সব অপকর্মের পেছনে কলকাঠি নাড়েন বন বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল 15 মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিশাখা হতে প্রজ্ঞাপন জারি করে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু টাঙ্গাইলের ঘাটাইল বন বিভাগ এ নিষেধাজ্ঞার পরও প্রায় 1.5 লাখ আকাশমণি গাছের চারা রোপণ করে। বন বিভাগের বিট অফিসারদের যোগসাজশে বনের জমিতে সামাজিক বনায়ন কর্মসূচিতে প্রতিদিন লাগানো হচ্ছে আকাশমণি গাছের চারা। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা দিয়ে সরকারি নিয়ম মানছেন না সামাজিক বনায়নের অংশীদাররা। আকাশমণি গাছ লাগানো সরকারিভাবে নিষেধ। ফরেস্টার প্লট দিচ্ছে জনগণের, ওই যার যার প্লটে, সবাই আর কি যার যার প্লটে আকাশমণি গাছ লাগাইতেছেন। বিট অফিসারের লোক, ফরেস্টার ডিপার্টমেন্টের লোক এসব আরো লাগাইতেছে। তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই গাছটা কোনোভাবেই রোপণ না করে, কারণ এই গাছ পরিবেশ বান্ধব নয়, এই গাছ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনের জমিতে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা রোপণের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ বন কর্মকর্তা। আমি একদিন পরে আমি আপনাকে রিপোর্ট দিয়ে পাঠাইছি, আমার আছে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জায়গা থেকে তো সরকারি যে সিদ্ধান্ত সেটা আমি অবশ্যই পালন করব। বললে আমাদের ব্যবস্থা আমাদের নিতে হবে না, এরপর আমি আপনাকে একটা একদম ফাইনালি আপনার সাথে একটু বসলে খুশি হব। ঘাটাইল উপজেলায় মোট বনভূমির পরিমাণ 25,711 একর। 90 দশকে সামাজিক বনায়ন কর্মসূচি চালু করে বন বিভাগ, আর এই কর্মসূচির বলি হয় এখানকার প্রাকৃতিক বন। আবরার মাহি, RTV। বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গেল 24 ঘন্টায় নতুন করে 128 জন আক্রান্ত হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন 15 জন, এর মধ্যে 10 জনই বরগুনা জেলার। শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 359 জন। বরিশালে ডেঙ্গু আক্রান্তদের সেবা প্রদানকারী চিকিৎসকরা বলছেন, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। এজন্য সবাইকে সচেতনভাবে চলার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়নাল আবেদিন সিদ্দিক নামের ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি জেলার চন্দনাইশ উপজেলায়। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি ডায়াবেটিক, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মাসের 27 জুন এক নারীর মৃত্যু হয়। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে 193 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। ব্যয়ের এই সংকোচন সরকারের আর্থিক মিতব্যয় ও রাজস্ব ঘাটতি সামলানোর চেষ্টার প্রতিফলন। তবে ব্যয় কমলেও সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও অবকাঠামো খাতে বরাদ্দে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট কাঠামোতে সুষম উন্নয়ন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কিছু ব্যয় হ্রাস পরিকল্পিতভাবে করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যয় কাঠামো বাস্তবায়নে কার্যকর রাজস্ব আদায় ও দুর্নীতি রোধ অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করেছেন। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানায় হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নেয় তবে তাদের উপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। এর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ আরও কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে 110 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 34 জনই সহায়তা প্রার্থী ছিলেন। খাবারের অপেক্ষায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে থাকার সময় হওয়া হামলায় তারা প্রাণ হারায়। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সহায়তা সংস্থা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এই সহায়তা কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বা মানব হত্যা যন্ত্র হিসেবে উল্লেখ করেছিল। থাইল্যান্ডে 2025 সালে এখন পর্যন্ত মাঙ্কি পক্স আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। এবছর এখন পর্যন্ত মাঙ্কি পক্সে মোট 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির বিভিন্ন অঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় এবারে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। 2024 সালে থাইল্যান্ডে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছিল 176 জন এবং 2023 সালে আক্রান্তের সংখ্যা ছিল 676 জন। টিকে থাকার লড়াইয়ে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-20 সিরিজটিও নিজেদের করে নেবে স্বাগতিকরা। তাই সিরিজে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না লিটনরা। সকল ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের কোচের কণ্ঠে। বাংলাদেশ চায় লঙ্কা সফরটা জয়ে শেষ করতে। আমাদের লক্ষ্য হলো এই ম্যাচে ভালো করা। আগের ম্যাচে যেখানে ভুল হয়েছে এবার সেসব জায়গায় ভালো করতে চাই। আমরা জানি আরো বেশি রান করতে হবে, প্রথম 6 ওভারে ভালো বোলিং করতে হবে। শ্রীলঙ্কার সাথে ভালো লড়াই করতে হলে আরো উন্নতি দরকার আমাদের। এবার ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় শক্তিশালী নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় ম্যাচেও বড় জয় চায় স্বাগতিকরা। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতাই ধরে রাখার প্রত্যয় বাংলাদেশের। নেপাল পরীক্ষায় উতরে গেলে চ্যাম্পিয়নশিপের পথে অনেকটাই এগিয়ে থাকবে আয়োজক বাংলাদেশ। তবে নেপাল বরাবরই শক্ত প্রতিপক্ষ, তারাও বাংলাদেশকে রুখে দিতে চায়। টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকেই অনেক স্ট্রং ভাবছি এবং আমরা আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।